প্রফেসর উজান চৌধুরী, লেখিকা বন্যা শিকদার, পর্ব 15। এবার উজানের চোখের দিকে নিজের গভীর দৃষ্টি স্থির করল। অত্যন্ত আকুল ও নরম সুরে প্রশ্ন করল, প্রফেসর সাহেব, আপনি তো আমার একটুও ভালোবাসেন না, তাহলে কেন আমার প্রতিটা আগমন আপনি আগে থেকে টের পেয়ে যান? কেন আমাকে সব সময় আগলে রাখেন? কেন আমার কষ্টে আপনি কষ্ট পান? মোয়ের মুখের ভালোবাসার ওই অবুঝ প্রশ্নটা শোনা মাত্রই উজানের মুখের সেই চতুর হাসি এক নিমিষে উধাও হয়ে গেল। সে গম্ভীর গলায় মনে করিয়ে দিল, গতকাল রাতের কথাগুলো এত তাড়াতাড়ি ভুলে গেল মিসেস চৌধুরী? কথাটা বলা মাত্রই মোয়ের ফর্সা মুখটা আবারও এক নিমিষে বেলুনের মতো চুপসে গেল। ঠিক তখনই কাল রাতের উজানের সেই নিষ্ঠুর ও পাথুরের কথাগুলো তার কানের কাছে কুম্ভকর্ণের মতো বিকট শব্দে বাজতে লাগল। তার বুকের ভেতরটা আবারও অভিমানে ভারী হয়ে উঠল। মৌকে ওভাবে চুপ হয়ে যেতে দেখে উজান নিজের হাত ঘড়ির দিকে তাকালো। তারপর গম্ভীর গলায় কড়া নির্দেশ দিয়ে বলল, বিকেলে বান্ধবীদের সাথে বাইরে ফুচকা খাওয়া যে প্ল্যানিং করছো ওটা এখনই ক্যান্সেল করো। আমি বাসায় ফেরার সময় নিজে তোমার জন্য ফুচকা নিয়ে যাব। আর হ্যাঁ, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, আমরা যে একে অপরের হাজব্যান্ড ওয়াইফ এই সত্যিটা যেন এই কলেজের কোনো স্টুডেন্ট বা টিচার ভুলেও জানতে না পারে, বুঝতে পেরেছ? মৌ নিজের ফুলানো গালটা আরও এক কাঠি বাড়িয়ে উজানের কড়া নির্দেশ শুনে বাধ্য মেয়ের মতো শুধু আলতো করে মাথা নাড়ল। উজান হঠাৎই উঠে দাঁড়ালো। তাকে আচমকা উঠে দাঁড়াতে দেখে মৌ টেবিল থেকে নেমে চট করে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। কিন্তু উজান কিছু বুঝে ওঠার আগেই এক তীব্র আকুলতায় মৌ দু হাত বাড়িয়ে উজানকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। উজানের শার্টের বুকটা নিজের ছোট্ট ছোট্ট হাতের মুঠোয় শক্ত করে খামচে ধরে অত্যন্ত কাতর ও ভাঙা গলায় বলে উঠল, আমাকে আপনি ভালোবাসেন না সেটা না হয় মেনেই নিলাম, কিন্তু দোহাই আপনার কখনোই এই আমিটাকে একা করে মাঝ দরিয়ায় ফেলে দিয়ে চলে যাবেন না। আপনাকে যে আমি নিজের জীবনের চেয়েও অনেক বেশি ভালোবাসি। আপনি হিনায় এই দুনিয়ায় আমার আর কোনো কিছুরই প্রয়োজন নেই। আপনার মনের ভেতরে আমার জন্য ভালোবাসা না থাকলেও চলবে, শুধু আমি আপনার বউ হয়ে আপনার নামের পাশে বেঁচে থাকতে চাই। আমার এই একটা মাত্র অধিকারটুকু প্লিজ অন্য কোনো নারীকে দিয়েন না। আমি অন্য কারো বুকে আপনাকে কিছুতেই সহ্য করতে পারবো না, মরেই যাব আমি। উজান তীব্র চমকে উঠে মৌয়ের দিকে তাকালো। হুট করে এই মেয়েটার কি হলো সে কিছুই বুঝতে পারছে না। মৌয়ের এই আকুল আর্তনাদ আর হারানোর ভয় এক পলকে উজানের ভেতরে শক্ত পুরুষালী অহংকারকে যেন নাড়িয়ে দিল। সে নিজের অজান্তের মৌয়ের পিঠের উপর আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো এবং তার মাথায় হাত রেখে অত্যন্ত ফিসফিসিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে পিচ্চি? মৌ কোনো উত্তর বলল না। সে শুধু উজানের বুকে নিজের মুখটা আরও গম্ভীরভাবে গুজে দিল। উজান এক দীর্ঘশ্বাস ফেলে নিজের দু হাত দিয়ে মৌয়ের চিবুকটা আলতো করে উঁচিয়ে মুখখানা নিজের দিকে ঘুরিয়ে নিল। চোখ তুলতেই দেখল মৌয়ের বড় বড় চোখ দুটো অশ্রু চিকচিক করছে। মনে হচ্ছে একটু নাড়া পেলেই বুঝি শ্রাবণের ধারা নামবে। মেয়েটার চোখের এ লোনা জল উজান কোনোভাবে সহ্য করতে পারে না। কিন্তু কেন? উজান নিজের মনেই এক মস্ত বড় প্রশ্নের মুখোমুখি হলো। সে তো মনে মনে মৌকে নিজের বউ হিসেবে স্বীকারই করতে চায় না। মৌ তো তার জীবনে কেবলই এক বড় দায়িত্ব আর ফ্যামিলি চাপিয়ে দেয়া এক বন্ধন মাত্র। তাহলে কেন এই মেয়ের চোখের সামান্য দু ফোঁটা জল দেখলে তার নিজের বুকের ভেতরটা অমন তীব্র হাহাকার করে ওঠে? এটা কি শুধুই দায়িত্ববোধ, নাকি নিজের অজান্তে এই পুচকে বিড়ালের বাচ্চার জন্য তার পাথুরে মনে এক
মায়ার জাল তৈরি হচ্ছে। উজান আর বেশি দূর ভাবতে পারল না। এসব গম্ভীর অনুভূতি নিয়ে ভাবা তার নিজের তৈরি করা রুলসের বাইরে। তবুও বারবার এই মেয়েটার মায়াবী মুখটায় তার মাথায় ঘুরঘুর করে। হঠাৎই নিজের ভাবনায় ঘোর কাটতেই উজানের স্থির দৃষ্টি গিয়ে থামল মোয়ের শুকনো ও ম্লান ঠোঁট দুটোর দিকে। পিচ্চি, কথা বলছো না কেন? মুখটা অমন শুকনো দেখাচ্ছে কেন তোমার? মৌ এবার ছোট্ট বাচ্চাদের মতো উজানের শার্টের বুকে নিজের নামটা ঘষে মুছে দিল। আপনাকে আমার থেকে কেউ কেড়ে নিতে যাচ্ছে। আপনি যদি আমাকে নিঃস্ব করে চলে যান তাহলে আমি বাঁচব কীভাবে? উজান মৌয়ের মুখে এমন বোকা বোকা কথা শুনে মৃদু হাসল। সে মৌয়ের কপালে আলতো করে নিজের আঙ্গুল দিয়ে একটা টোকা দিয়ে বলল, মিসেস উজান চৌধুরী, মুখে এমন দুর্বল কথাতেও একদম মানায় না। সে তো এত সহজে ভেঙে পড়ার মেয়ে নয়। আজ হঠাৎ কী হলো? আপনার এত স্বাদের প্রিয় জিনিস বাইরে থেকে কেউ এসে কেড়ে নিতে চাইলেও কি আপনি তাকে এভাবে সহজে ছেড়ে দেবে? প্রশ্নই আসে না। মৌ এক ঝটকায় উজানের বুক থেকে নিজেকে ছাড়িয়ে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। সে নিজের নামটা উঁচিয়ে বেশ কড়া গলায় তেজ দেখিয়ে বলে, যেখানে আমি আমার একটা সামান্য সুতোর কখনো কাউকে দেব না, যেখানে আপনাকে তো অন্য কারো সাথে শেয়ার করার প্রশ্নই ওঠে না। দেখে নেব আমি ওই ডাইনি দুটোকে। আমার বরের দিকে নজর দিলে একটার মাথা চুল টেনে একদম ছিঁড়ে কদম ফুল বানিয়ে ফেলব। রাগে ফুঁসতে ফুঁসতে নিজের হাত দুটো মুঠো করে কথাটা বলল মৌ। অতিরিক্ত রাগের কারণে এই মুহূর্তে তার ফর্সা নাকের ডগাটা একদম পাকা টমেটোর মতো টকটকে লাল হয়ে গিয়েছে। তবে পরক্ষণেই উজানের মুখের দিকে তাকিয়ে সে হুট করেই মিষ্টি হাসি ফুটিয়ে আদুরের স্বরে আওড়াল, ভীষণ ভালোবাসি আপনাকে দুলহাজান। আপনি শুধু আমার অনলি এই মৌ চৌধুরীর আর কারো নন। এই কথাটা বলেই মৌ সেখানে আর একটি মুহূর্তও দাঁড়াল না। উজানের সামনে নিজের লজ্জাটুকু আড়াল করতে সে এক প্রকার ঝড়ের গতিতে দৌড়ে কেবিন থেকে বেরিয়ে চলে গেল। উজান তার ওই চপল ও পাগলাটে চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে নিজের মনেই এক তৃপ্তির মুচকি হাসি ঝুলাল। তারপর নিজের পরবর্তী ক্লাস নেওয়ার জন্য করিডোর দিয়ে বেরিয়ে গেল। শেষ ক্লাস হতেই মৌ আর মেহের হাফ টাইমের বিরতি একসাথেই ক্যাম্পাসে মেইন ক্যান্টিনের দিকে চলে গেল। দুজনে মিলে হালকা কিছু স্ন্যাক্স আর কোল্ড ড্রিঙ্কস খেয়ে আড্ডা শেষ করে ক্যান্টিন থেকে বের হলো। মৌ মেহেরের কাঁধে নিজের একটা হাত রেখে পুরো ক্যাম্পাসটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। অবশ্য ক্যাম্পাস ঘুরে দেখা কথাটা বললে একটু ভুলই হবে, কারণ মৌয়ের চোখ দুটো আসলে পুরো মাঠ জুড়ে ছদ্মবেশে শুধু তার গম্ভীর প্রফেসর বর উজান চৌধুরীকেই খুঁজে বেড়াচ্ছিল। ঠিক তখনই এক ঝোড়ো বাতাসের মতো হুট করে পাশ থেকে কেউ একজন এসে চরম শক্ত হাতে মৌয়ের ফর্সা কবজিটা আঁকড়ে ধরে এক মস্ত বড় হ্যাঁচকা টান দিল। আচমকাই এমন আতঙ্কিত ও হিংস্র হামলায় মৌ প্রথমে ভীষণ ভয় পেয়ে নিজের চোখ মুখ একদম খিঁচে বন্ধ করে ফেলল। তবে পরের মুহূর্তেই যখন সে নিজেকে সামলে নিয়ে ধীর পায়ে চোখ মেলল, দেখল তার অতি পরিচিত বকে যাওয়া লম্পট ছেলে জিহাদ অত্যন্ত নির্লজ্জের মতো তার সামনে দাঁড়িয়ে আছে। আর ঠিক এই ধ্বংসীর মাঝেই চোখের পলকে তাদের দুজনকে কেন্দ্র করেই চারপাশের ডজন ডজন স্টুডেন্ট এসে এক মস্ত বড় গোল বৃত্ত তৈরি করে ভিড় জমালো।
মেহের মৌকে ওভাবে আটকে পড়তে দেখে দূর থেকে এক প্রকার দৌড়ে মৌয়ের পাশে এসে দাঁড়ালো। মৌ তখনও নিজের জায়গায় পুরো স্তব্ধ ও নিথর হয়ে দাঁড়িয়ে আছে। সে আসলে আর 10টা সাধারণ মেয়ের মতো নয়, বরাবরই একটু অন্য ধাঁচের মেয়ে। ছেলেদের সাথে অযথা মাখামাখি করা, কাছাকাছি থাকা বা ছেলেদের সাথে ফ্রেন্ডশিপ করাটা সে ছোটোবেলা থেকেই একদম পছন্দ করে না। সেখানে এই ভর দুপুরে পুরো কলেজের মাঝখানে দাঁড়িয়ে জিহাদ নামের একটা ছেলে তার হাত স্পর্শ করায় ধৃষ্টতা দেখিয়েছে, এটা ভাবতেই মৌয়ের ফর্সা কপালে রাগের এক তীব্র চড়া ঝিলিক ফুটে উঠল। এই ছেলেটা গত প্রায় মাস দুয়েক ধরে ক্লাসে কিংবা করিডোরে শুধু মৌয়ের দিকেই লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকে। অবশ্য মৌ এর আগে এসবে তেমন একটা পাত্তা দেয়নি, কারণ তার মতো সুন্দরী মেয়ের দিকে ক্যাম্পাসের কত বন্ধুই তো হাঁ করে তাকিয়ে থাকে। ওসব নিয়ে মাথা ঘামানোর মতো ফালতু সময় তার নেই। কিন্তু আজ এই ছেলেটা কোন সাহসে, কার প্রশ্রয়ে সবার সামনে তার হাত টেনে ধরার মতো এত বড় স্পর্ধা দেখলে মৌ মনে মনে ঠিক সেটাই ভাবছিল। হঠাৎ করেই সবার মুখে মুখে গুঞ্জন থামিয়ে জিহাদ অত্যন্ত নাটকীয় কায়দায় মৌয়ের সামনে এক হাঁটু গেড়ে বসে পড়ল। তারপর পকেট থেকে একটা বড় লাল টকটকে গোলাপ ফুল মৌয়ের দিকে বাড়িয়ে দিয়ে পুরো মজনু স্টাইলে বলে উঠল, আই লাভ ইউ মৌ, তোমাকে আমি সত্যি সত্যি অনেক বেশি ভালোবাসি। বিগত 2 মাস ধরে প্রতিদিন তোমায় এই কথাটা বলতে চেয়েছি, কিন্তু মন থেকে কিছুতেই সাহস জোগাতে পারিনি। আজ সবার সামনেই এই সাহসটা করেই ফেললাম। প্লিজ আমার এই পবিত্র ভালোবাসাটা তুমি এক্সপেক্ট করো। জিহাদের এই ফিলিংস স্টাইলের প্রপোজাল দেখা মাত্রই চারপাশ থেকে উৎসুক স্টুডেন্টদের করা তালি আর শীষ দেওয়ার বিকট শব্দ ভেসে এলো। মেহের এই পরিস্থিতি দেখে নিজের শুকনো ঢোক গিলল। সে মৌয়ের ভেতরের আসল রূপটা খুব ভালো করেই চেনে, তাই সে স্পষ্ট বুঝতে পারছে আজ এই ক্যাম্পাসে খুব বড় রকমের একটা তুফান বা কালবৈশাখী ঝড় আসতে চলেছে। ঠিক তখনই মেহেরের ভাবনায় মাঝে হুট করে বাঘিনীর মতো গর্জে উঠল মৌ। সে আর এক সেকেন্ডও সময় নষ্ট না করে জিহাদের ওই হাঁটু গেড়ে বসা মুখের গাল বরাবর সজারু এবং ব্যাক টু ব্যাক কয়েকটি থাপ্পড় বসিয়ে দিল। আচমকা এমন থাপ্পড়ের জন্য জিহাদের হাতের গোলাপ ফুল মাটিতে ছিটকে পড়ল। মৌ এবার নিজের পুরো গলার জোর দিয়ে রাগে কাঁপতে কাঁপতে চেঁচিয়ে উঠল, শাওয়ার ঘরে শাওয়া, ভালোবাসা তোর পেছন দিয়ে ভরবো, মাঝ বরাবর এমন লাথি মারবো যে জীবনে কোনো মেয়ে তো দূরের কথা, কোনো হিজড়া তোর দিকে ফিরে তাকাবে না। সবার সামনে এমন থাপ্পড় আর কড়া কড়া গালি খেয়ে জিহাদ চট করে মেঝে থেকে উঠে দাঁড়িয়ে রাগে লাল হয়ে চেঁচিয়ে উঠল, হোয়াট মৌ, তুমি কি এটা করলে? তোমাকে আমি প্রপোজ করলাম আর তুমি আমার ভালোবাসায় এক্সপেক্ট না করে সবার সামনে আমাকে এভাবে ইনসাল্ট করছো? মৌ এবার নিজের মুখটা বাঁকিয়ে চোখ দুটো ছোট ছোট করে উত্তর দিল, আহারে আমার সোনা গো, তোকে কি আমি বলেছিলাম আমাকে প্রপোজ কর? 7 ঘরের পানি খেয়ে 7 বেদির সাথে শুইয়ে আস্থা গফিরুল্লাহ নাইজুবিল্লাহ, তোর মতোই একটা ক্যারেক্টারলেস ছেলেকে এক্সপেক্ট করার চেয়ে সারা জীবন একাকী সিঙ্গেল হয়ে ইন্তেকাল করাও আমার জন্য 1000 গুণ ভালো। লুচ্চা ছেলে একটা। জিহাদ এবার চরম রাগান্বিত ও অপমানিত বোধ করে আঙ্গুল চেঁচিয়ে বলে, মৌ তুমি কিন্তু এবার বড্ড বেশি করছো।
আর তুমি কিসের ভিত্তিতে, কোন প্রমাণের উপর দাঁড়িয়ে আমাকে এভাবে সবার সামনে খারাপ ছেলে বলছো? হ্যাঁ, চুপ করো শালা। তোর মতো হাজারটা ছেলের চেয়েও হাজার গুণ বেশি হ্যান্ডসাম আর কিউটেড ডিব্বা পার্সোনালভাবে অলরেডি আমার নিজের জীবনে আছে। সো বেশি কথা না বলে দূরে গিয়ে মর। কথাটা বলা মাত্রই মৌ সকলের সামনে জিহাদের বুকে ধাক্কা দিয়ে তাকে এক পাশে ফেলে দিল। তারপর পাশে দাঁড়িয়ে থাকা মিহিরের হাতটা শক্ত করে ধরে হনহন করে ওখান থেকে চলে গেল। এদিকে জিহাদের এমন করুণ ও ধোলাই খাওয়া অবস্থা দেখে ক্যাম্পাসের বাকি স্টুডেন্টরা আড়ালে দাঁড়িয়ে খিলখিল করে হাসতে লাগলো। সবার সামনে পাওয়ায় এই চরম অপমান জিহাদ কোনোভাবেই মেনে নিতে পারল না। সে নিজের লাল হয়ে যাওয়া গালে হাত দিয়ে চরম হিংস্র চোখে মৌয়ের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে দাঁতে দাঁত পিষে বিড়বিড় করে উঠল, এই জিহাদকে রিজেক্ট করলি তুই মৌ? এর পরিণাম যে তোর জন্য কতটা ভয়াবহ হবে তা তুই কল্পনাও করতে পারবি না। তোকে এই অপমানের শাস্তি নিজের হাড়ে হাড়ে পেতেই হবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি।